আজকে হচ্ছে এই সেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ল্যাবে হচ্ছে আমরা যখন কোনো কিছু বানানোর পরে ম্যাটেরিয়াল বানানোর পরে এনালাইসিস করব, সেটা আমরা আসলে কিভাবে করব বা যেকোনো ক্যারেক্টারাইজেশন টুলস আমরা আসলে কিভাবে ইউজ করি। মানে এনালাইসিস এর পার্টটুকু হচ্ছে একটু দেখানো। কারণ হচ্ছে অনেক সময় যেটা হয় যে এক্সেল এ বা কোনো কিছুতে এনালাইসিসটা আসলে কিভাবে করে এই জিনিসটা অনেক সময় কোথাও থাকে না আরকি। সব কোনো পেপারে তো আসলে ওদের অ্যা হিসাব ক্যালকুলেশন বা এনালাইসিস ওই জিনিসগুলো থাকে না। তো ওটা হচ্ছে আসলে যতটুকু সম্ভব ওই জিনিসটা একটু দেখানোর চেষ্টা করব আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী। সো বেসিক্যালি আমাদের ল্যাবে হচ্ছে আমরা কোন ক্যারেক্টারাইজেশন করি আর কোনগুলোর এনালাইসিস হচ্ছে আমরা আসলে নিজেরা করি। আ এনালাইসিস আসলে সবগুলো আমাদের নিজেদেরই করতে হয়। বাট কোনটার হচ্ছে গ্রাফ থেকে এনালাইসিস করাটা খুব ইম্পোর্টেন্ট। আচ্ছা, যেমন হচ্ছে বা কোন ইমেজ থেকে। যেমন ১ম এ আসে হচ্ছে আমরা যখন কোন মরফোলজি দেখি কোন ম্যাটেরিয়ালস এর এসইএম বা টিএম দিয়ে হচ্ছে আমরা সেটার এনালাইসিস করি। স্ট্রাকচার যদি আমরা এনালাইসিস করতে চাই, আমরা ইউজুয়ালি হচ্ছে আমাদের এফটিআই মেশিন থেকে এফটিআইআর করি বা হচ্ছে যদি কারোর এক্সআরডি দরকার পড়ে ক্রিস্টালিনিটি এনালাইসিস করার জন্য সেই জিনিসটা হচ্ছে আমরা দেখি। আর থার্মাল এনালাইসিস করার জন্য আমরা হচ্ছে ডিএসসি বা টিজিএ হচ্ছে করি। আর মেকানিক্যাল এনালাইসিস করার জন্য টেনসাইল বা কম্প্রেশন টেস্ট করি। আর লাস্টলি হচ্ছে যদি আমাদের ড্রাগ রিলিজটা হচ্ছে আমাদের ল্যাবের কাজের জন্য খুব বড় একটা পার্ট। সো এখানে আমরা ইউভি স্পেকট্রোস্কোপি সেই জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস। আচ্ছা। সো ১ম এ আমরা হচ্ছে যে জিনিসটাতে আসবো সেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমাদের ল্যাবের ক্ষেত্রে আসলে কিভাবে ইউজ হয় ইলেকট্রন মাইক্রোস্কোপি। আমরা হচ্ছে আমাদের ল্যাবের জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপি হিসেবে এসইএম আর টিএম ইউজ করি। এখন সবার হচ্ছে আসলে স মোটামুটি যতজন আমরা কাজ করি সবারই এসইএম করা দরকার। বাট ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ বা টেম হচ্ছে সবার দরকার পড়ে না। কারণ হচ্ছে টেম এনালাইসিসটা একদম ন্যানো পার্টিকেল এর লেভেলে যখন আমরা যাই তখন হয়। এছাড়া হচ্ছে আসলে নরমালি এসইএম দিয়েই আমাদের কাজগুলা হয়ে যায়। তো এই ২ টার মধ্যে যদি আমি ডিফারেন্স একটু হচ্ছে কম্পেয়ার করি এসইএম আর টিএম এর মধ্যে। এসইএম এ হচ্ছে আমরা কোন একটা পার্টিকেলের একটা সারফেস এর স্টাডি করি। একটা সারফেসটা স্ক্যান করা হয় এসইএম এ। আর টিএম দিয়ে হচ্ছে আমি কোন একটা স্যাম্পলের ভিতরের স্ট্রাকচারটা আসলে কিরকম বা পার্টিকেল গুলার স্ট্রাকচার কিরকম সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাই। তারপরে এসইএম এ হচ্ছে নরমালি আমরা 3D ইমেজ দেখি। আর টেম এ হচ্ছে আমরা 2D ইমেজ দেখি। আর এসইএম এর ম্যাগনিফিকেশন যতটুকু, টেম এর ম্যাগনিফিকেশন কিন্তু তার থেকে প্রায় 20 বা 25 টাইমস হায়ার। ওকে? এই জিনিসটা হচ্ছে আমাদের জন্য খুব ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে এই জিনিসটাই ডিফাইন করবে যে আমাদের পার্টিকেল সাইজটা আসলে কি? এটা আমরা কিভাবে বুঝবো? এই জিনিসটা বের করার উপায় হচ্ছে আসলে টেম। যদি আমাদের পার্টিকেল গুলা এরকম ছোট হয়। আচ্ছা, এখানে কম্পারিজন গুলোতে আমি বেশি একটা সময় দিব না। আমি যেটা আসলে করতে চাচ্ছি, সেটা হচ্ছে একটা এসইএম ইমেজ আবার এবং হচ্ছে একটা 10 ইমেজ থেকে আসলে আমরা কি ইনফরমেশন বের করতে পারি বা এই জিনিসটা আসলে এনালাইসিস করে কিভাবে? সেই জিনিসটা হচ্ছে আমি আসলে মেইনলি দেখাতে চাচ্ছি। ওকে। যেমন এখানে হচ্ছে একটা পাউডার আছে। এই পাউডারের হচ্ছে আমি যদি এসইএম ইমেজ নেই এবং হচ্ছে একটা টেম ইমেজ যদি নেই সেটার কম্পারিজন হচ্ছে এরকম। টেম ইমেজ গুলো হচ্ছে নরমালি এরকম কালো যেগুলো হচ্ছে কালো কিছু স্ট্রাকচার দেখা যায় সেগুলো হচ্ছে টেম ইমেজ। আর এসইএম ইমেজ হচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমরা এসইএম এর এখানে কিছু স্যাম্পল আছে আমাদের। এই স্যাম্পলটা হচ্ছে একটা কোটিং দেওয়া হইছে। একটা সারফেস এর উপর রাখা হইছে। দেন ওই সারফেস এর আমরা ছবি তুলতেছি। আর টেম এর ক্ষেত্রে কি? টেম এর ক্ষেত্রে হচ্ছে আমি এই একেকটা পার্টিকেল এর ভিতরে ঢুকে এগুলোর পার্টিকেল সাইজটা আসলে কেমন বা কি সেটা সম্বন্ধে হচ্ছে আমরা দেখতেছি। যেমন এখানে হচ্ছে আমি যদি একটা ফাইবারের আমাদের ইলেকট্রো স্পিনিং ফাইবারের একটা সেম ইমেজ নেই, সেটা দেখতে হবে এরকম। অথবা হচ্ছে যদি হাইড্রক্সি অ্যাপাটাইট এর কোন সিরামিকস, হাইড্রক্সি অ্যাপাটাইট যদি ছবি যদি নেই, এটা হচ্ছে ট্রান্সমিশন টেম ইমেজ আছে। এখানে এসইএম লেখা আছে, এটা টেম হবে। টেম ইমেজ যদি নেই সেটা দেখতে হবে অনেকটা এরকম। এখানে এই যে কালো যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের হাইড্রক্সি অ্যাপাটাইট এর পার্টিকেল। আচ্ছা। তো এই ছবিগুলো হচ্ছে মোর অর লেস আমরা সবাই দেখছি আসলে যে কিরকম হয় ছবিগুলো দেখতে। আমাদের দরকার হচ্ছে এই ছবিগুলা এনালাইসিস আমরা কিভাবে করব সেই জিনিসটা দেখা। এখন ছবি এনালাইসিস করার জন্য আমাকে হচ্ছে যে সফটওয়্যারটা লাগবে সেটা হচ্ছে ইমেজ জে। আমি আমার স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি যে ইমেজ জে সফটওয়্যারটা আসলে কিভাবে ইউজ করে। ওকে? এটা হচ্ছে ইমেজ জে। যখনই হচ্ছে আমরা কোন একটা ইমেজের এনালাইসিস করতে যাবো, আমাদের জন্য ইমেজ জে সফটওয়্যারটা হচ্ছে জরুরি। এবং ইমেজ বলতে আমরা আসলে কি বুঝি? মরফোলজিক্যাল ইমেজ। তাই না? মরফোলজিক্যাল ইমেজের মধ্যে যে পার্টিকেল সাইজ গুলো আছে, সেই পার্টিকেল গুলো এনালাইসিস করা হচ্ছে ইমেজ জে দিয়ে।
আমরা করতে পারি। এই হচ্ছে ইন্টারফেস এটুকুই। এখানে আর কিছু নেই। ওকে? সো এখানে হচ্ছে কয়েক রকমের অপশনস আছে। এই অপশন গুলা দিয়েই হচ্ছে আসলে আমাদের কাজগুলো হয়ে যায়। সো আমাদের ১ম এ হচ্ছে আমরা একটা ছবি সিলেক্ট করি। এখন সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমার একটা পার্টিকেলের কিছু ছবি। এখন এখান থেকে আসলে আমাদের পার্টিকেল গুলো আসলে কি, সেই জিনিসটা কিন্তু বোঝাটা খুবই টাফ। তাই না? যেমন এখানে আমরা একটু আগে বললাম যে এসইএম হচ্ছে একটা 3D ইমেজ দেখায়। তো এখানে আসলে বোঝা যাচ্ছে যে এখানে এই যে বিভিন্ন ছোট জিনিসগুলো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আসলে আমাদের একেকটা পার্টিকেল। তাই না? তো এই পার্টিকেল গুলা আসলে আমাদেরকে এনালাইসিস করতে হবে। এখন এখানে যেই ছবিটা দেখানো সেটা হচ্ছে একটা ন্যানো ফাইবার সরি ন্যানো সিরামিক্স। ওকে? যখনই হচ্ছে আমি সিরামিক ম্যাটেরিয়াল এর দিকে চলে যাচ্ছি, যখন আমি ন্যানো পার্টিকেল বানাচ্ছি, ন্যানো পার্টিকেল বানানোর সময় আমি হচ্ছে যখন এসইএম এর ইমেজ নিবো, দেখবো যে এখানে আমি অনেক ব্রড একটা ভিউ এর ইমেজ পাচ্ছি। ঠিক আছে? যেখান থেকে হচ্ছে আমি আসলে পার্টিকেল সাইজটা ক্যালকুলেট করাটা খুবই কঠিন। যেমন আমি যদি হচ্ছে আ এই জায়গাটাতে জুম করি, এখানে কিন্তু আসলে অনেক পার্টিকেলস আছে। বা এই জায়গাটাতে এখানে কিন্তু বেশ কয়েক রকমের পার্টিকেলস আছে। তাই না? কিন্তু এখান থেকে আমি একটু বুঝতে পারি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার পার্টিকেল গুলার শেপ কিন্তু একটু লম্বাটে। তাই না? এই যে একটু লম্বাটে শেপ পার্টিকেল এই জিনিসটা হচ্ছে আসলে এখান থেকে আমি গেস করতে পারি। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা এখান থেকে ডিডাকশন যে আমরা ইমেজটা থেকে কি ইনফরমেশন পাই। বাট এটা তো আমাদের জন্য ইনাফ না। তাই না? আমরা হচ্ছে শুধুমাত্র পার্টিকেলের সাইজটা দেখব। সেটা হচ্ছে আমাদের জন্য ইনাফ না। আমরা পার্টিকেলের সাইজ বের করতে চাই। শেপ শুধু দেখাটাই ইনাফ না। সাইজ বের করতে চাই। এখন তাহলে যখন আমি ন্যানো পার্টিকেল নিব, তখন আমার সাইজ বের করার ওয়ে কি? তখন সাইজ বের করার ওয়ে হচ্ছে আমি এই সেইম স্যাম্পল এর একটা টেম ইমেজ নিব। ঠিক আছে? টেম ইমেজটা নেওয়ার পরে আমি হচ্ছে ওই টেম ইমেজটাকে এনালাইসিস করব। যেমন আমি হচ্ছে তাহলে একটা টেম ইমেজ খুলি। ধরো এই একটা ইমেজ। ঠিক আছে? ধরা যাক এটা হচ্ছে আমাদের একটা ইমেজ। আমি হচ্ছে এই ইমেজটা ক্লোজ করে দেই। হ্যাঁ, এই ইমেজ। এখন এই ইমেজটা যখন আমি দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে যে ওকে, আমি যে একেকটা অ্যাগ্লোমারেশন দেখলাম একটু আগে, এসিএম ইমেজে আমি যে পার্টিকেল গুলো দেখলাম সেগুলো ছিল হচ্ছে একসাথে অনেকগুলা মিশে ছিল। বাট এখানে কিন্তু আমি আসলে পার্টিকেল গুলাকে আলাদা করে বুঝতে পারতেছি। তাই না? যে পার্টিকেল গুলো আসলে দেখতে কিরকম। এবং এখান থেকে আমাদের পার্টিকেলের সাইজটা বের করা সহজ হবে। তাহলে এখন দেখি যে পার্টিকেলের সাইজ বের করার প্রসেসটা হচ্ছে আসলে কি? তো প্রসেসের জন্য আমাদের ১ম এ করতে হবে স্কেলটাকে সেট করতে হবে। এই যে আমাদেরকে বলতে হবে যে এখান থেকে এতটুকু দাগ পর্যন্ত 50 ন্যানোমিটার। এই জিনিসটা আমাদেরকে সেট করে দিতে হবে। এই যে এখানে স্কেল সেট করব। সো আমাকে এই যে এখানে ডিসট্যান্স ইন পিক্সেল এই জিনিসটা আমাকে দিতে হবে কি? এই লাইন থেকে এই লাইন। ঠিক আছে? এই লাইন থেকে এই লাইনের মধ্যে ডিসট্যান্স আমি যখন দিব, তখন আমি এটাকে বলে দিব যে এটা হচ্ছে 50 ন্যানোমিটার। সো এই 50 ন্যানোমিটারটাকে আমাকে এখন সেট করতে হবে। কিভাবে সেট করব এটা দেখি। ফার্স্ট এ আমি যেটা করি সেটা হচ্ছে এই জায়গাটাতে জুম করি। জুম করে আমি এই লাইনটা বড় করি। আচ্ছা। বড় করার পরে আমি হচ্ছে এনালাইজ এ গিয়ে সেট স্কেল। এখন আমাকে পিক্সেলের ডিসট্যান্সটা দিতে হবে। কিভাবে দিব? আমি হচ্ছে আচ্ছা এটা না। আমি একটা লাইন টানবো। এই যে একটা লাইন টানবো। ১ম এ এই পিক্সেল থেকে এই পিক্সেল পর্যন্ত আমি একটা লাইন টানবো। আমি হচ্ছে আমার এই কার্সরটা একদম এই সাইডে নিয়ে গেলাম এবং তারপর হচ্ছে আমাকে শিফট চাপ দিয়ে ধরতে হবে। শিফট যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে হচ্ছে একটা স্ট্রেইট লাইন আসে। চলে গেছে। আচ্ছা এই লাইনটা টানার পরে হচ্ছে আমি সেট স্কেলে যাব। দেন আমি দেখলাম যে এই পিক্সেল থেকে এই পিক্সেলের ডিসট্যান্স হচ্ছে 197 দ্যাট মিনস এখানে ১৯৭ টা পিক্সেল আছে। কিন্তু এই ১৯৭ টা পিক্সেলকে আমি বলে দিচ্ছি 50 আর ইউনিট অফ লেংথ হচ্ছে ন্যানোমিটার। ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের স্কেলটা সেট হয়ে গেল। আচ্ছা এখন আমি যেটা করব আমি হচ্ছে আচ্ছা এখানে আমি জুম
জুম আউট, জুম ইন, জুম আউট কিভাবে করতেছি? এই যে এখানে জুমিং এর অপশনটা সিলেক্ট করলেই হলে সেই জিনিসটা করা যায়। এই যে ম্যাগনিফাইং গ্লাস। তারপর হচ্ছে যদি আমি লাইন টানতে চাই এই অ্যারো, তারপরে স্ট্রেইট লাইন সিলেক্ট করব। যদি হচ্ছে আমি কোন রকম অন্য কোন শেপ আঁকতে চাই তাহলে হচ্ছে আমি এই অপশনগুলো সিলেক্ট করতে পারব। আচ্ছা, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা পার্টিকেল ড্র করব। এটলিস্ট একটা পার্টিকেলের যে বর্ডারটা আছে এই বর্ডার দিয়ে হচ্ছে আমি একটা শেপ আঁকবো। আচ্ছা, এর আগে আমাকে যেটা করতে হবে আমাকে হচ্ছে মেজারমেন্ট সেট করে নিতে হবে। আমি হচ্ছে যে আমি এই সিলেকশন থেকে বা আমি হচ্ছে আমার এখান থেকে কি জিনিস চাই, কি ভ্যালু হচ্ছে আমি ওর কাছ থেকে জেনারেট করাতে চাই। আমার পার্টিকেল সাইজ মেজার করার জন্য মেইন ইম্পোর্টেন্ট প্যারামিটার হচ্ছে ফেরেটস ডায়ামিটার। এটা আমাকে চেক ইন করতে হবে। ফেরেটস ডায়ামিটার কি জিনিস? এই ডেফিনিশনটা ইম্পোর্টেন্ট। ফেরেটস ডায়ামিটার হচ্ছে যখন আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করব, ওই এরিয়াতে যেকোনো ২ টা পয়েন্টের হাইয়েস্ট ডিসট্যান্সটাই হচ্ছে ফেরেটস ডায়ামিটার। আমি যদি আবার যদি বলি যে সাপোজ আমি হচ্ছে এরকম একটা ফিগার ড্র করলাম। এখন ও কি করবে? ফেরেটস ডায়ামিটারটা বের করার জন্য এই ফিগারের বা এই বর্ডারের প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রত্যেকটা পয়েন্টের ডিসট্যান্স বের করবে। তাহলে ডিসট্যান্স যদি বের করে তাহলে নিশ্চয়ই এরকম একটা ডিসট্যান্স আছে যে ডিসট্যান্সটা হচ্ছে সবচেয়ে বেশি। যেমন হয়তোবা এই পয়েন্ট থেকে এই পিক্সেল থেকে এই পিক্সেলের ডিসট্যান্সটা হচ্ছে সবচেয়ে বেশি। সে হচ্ছে এটাকেই ফেরেটস ডায়ামিটার হিসেবে আমার কাছে বলবে। সো এখন মনে করেন আমি যদি হচ্ছে একটা রড শেপের একটা জিনিস আঁকি, তাহলে এখান থেকে হাইয়েস্ট ডিসট্যান্সটা কি হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। সো এটাই কিন্তু আমার আসলে কি হবে? পার্টিকেল সাইজটা হবে। ইরেগুলার শেপের কোন পার্টিকেলের সাইজ বের করার জন্য আমরা এই টেকনিকটা ইউস করি। ফেরেটস ডায়ামিটারটা বের করি এবং এটাকেই হচ্ছে আমরা পার্টিকেল সাইজ হিসেবে বলতে পারি। ওকে? আবার যদি হচ্ছে এখন যদি আমাদের পার্টিকেল গুলো আসলে একদম স্ফেরিক্যাল হয়, যদি আমি দেখতেছি যে হচ্ছে পার্টিকেলটা আসলে স্ফেরিক্যাল, তখন আসলে আরো জিনিসটা সহজ। তখন আমি এরিয়া বের করে সেখান থেকে ডায়ামিটার বের করতে পারি। স্ট্রেইট ফরওয়ার্ড প্রসেস। আ এখান থেকে হচ্ছে এবং যদি আমি ফেরেটস ডায়ামিটারও দেই, তাও হচ্ছে মোটামুটি কাছাকাছি একটা ভ্যালু আসবে। এটা আসা উচিত। ঠিক আছে? তো এখন তাইলে হচ্ছে আমি ফেরেস ডায়ামিটারটা চেক করলাম। যদি পেরিমিটার লাগে পেরিমিটারটা চেক করলাম। তাইলে হচ্ছে ওকে। সো আমি কি করব? আমি হচ্ছে সাপোজ এটা হচ্ছে আমার একটা পার্টিকেল। আমি হচ্ছে এই পার্টিকেলের চারপাশে হচ্ছে আমি একটা বর্ডার ড্র করব। তাহলে এর আগে আমাকে কি করতে হবে? এর আগে হচ্ছে আমি এখানে একটু জুম ইন করব। জুম ইন করে আমি হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন করি। ফ্রি হ্যান্ড সিলেকশন হচ্ছে যখন আমি যেকোনো শেপ ড্র করতে পারি সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন। সো ফ্রি হ্যান্ড সিলেকশন এ গিয়ে আমি হচ্ছে এখন কি করতেছি? এই পুরাটা হচ্ছে আমি ড্র করব। সরি। একবার যদি হয়ে যায় সমস্যা নাই। আমি হচ্ছে এই জিনিসটা আবার ড্র করতে এটা হচ্ছে এখন হাতের উপর যে যতটা স্মুথলি ড্র করা যায়। এটা মানে যদি হচ্ছে ড্রইংটা যদি হচ্ছে মনে হয় যে এখানে যেমন আমার এখানে এই সাইডটা আসে নাই। সো এই জিনিসটা আরেকবার ড্র করতে হবে তখন। দেন আমি হচ্ছে এই ড্রটা করার পরে আমি হচ্ছে এনালাইজ এ গিয়ে মেজার বা কন্ট্রোল এম দিলেও হয়। মেজার দেওয়ার পরপরই হচ্ছে ও আমাকে এখানে একটা রেজাল্টস এর একটা ফাইল জেনারেট করে দিবে। যেখানে আমি ১ম যে ফিগারটা ড্র করলাম সেটার ফেরেটস ডায়ামিটার হচ্ছে 157.3 ন্যানোমিটার। এটার এরিয়া হচ্ছে এত, পেরিমিটার হচ্ছে এত। ওকে? ফেরেট এক্স, ফেরেট ওয়াই, ফেরেট অ্যাঙ্গেল এগুলো আমাদের লাগবে না। জাস্ট ফেরেটটাই হচ্ছে আমাদের দরকার। এখন আমি যদি হচ্ছে এরপরে সাপোজ আরেকটা পার্টিকেল নিতে চাই। সো আমি আবারও হচ্ছে এখান থেকে গিয়ে এটা ড্র করলাম। ড্র করে কন্ট্রোল এম দিলেই হচ্ছে ২ নাম্বারটা এখানে অটোমেটিক্যালি এড হয়ে যাবে। ওকে? এখানে হচ্ছে 1, 2 এই জিনিসগুলা চলে আসে। ঠিক আছে? আচ্ছা। সো এছাড়া আর এখানে হচ্ছে আমি যদি রেগুলার শেপের কোন পার্টিকেল আমার থাকতো, যেমন হচ্ছে যেটা আসলে নরমালি সেলের ক্ষেত্রে হয় যে সেলগুলা ডিটেক্ট করা, সেলের ছবি, সেগুলা তো রেগুলার শেপ থাকে। ওগুলাকে হচ্ছে একবারে ডিটেকশন করা যায়। ঠিক আছে? যেমন হচ্ছে আ আমি হচ্ছে এখানে থ্রেশহোল্ড দিয়ে তারপরে হচ্ছে মানে ফিল্টারিং করে থ্রেশহোল্ড এপ্লাই করে আমি হচ্ছে
অটোমেটিক হচ্ছে ডিটেক্ট করাইতে পারি। কিন্তু ওই জিনিসটা হচ্ছে একটু টাফ। ওই জিনিসটা আমাদের ক্ষেত্রে আমাদের পার্টিকেল সবগুলা হচ্ছে একই রকম হবে না। এখানে অনেক রকম irregularities থাকবে। এজন্য ওটা হচ্ছে ওইদিকে যাওয়ার থেকে এটা যাওয়াই হচ্ছে ভালো। ওকে? কিন্তু যদি হচ্ছে আমরা এটা করতে চাইতাম তাহলে হচ্ছে যেখানে থ্রেশহোল্ড আছে এই থ্রেশহোল্ড দিয়ে তারপরে হচ্ছে এই যে এখানে পার্টিকেল গুলো সে আলাদা করতে পারে। সেটা আমি হচ্ছে এটা একটু জুম আউট করি। এই যে ও কিন্তু কিছু ডিটেক্ট করতে পারে নাই যে তা কিন্তু না। তাই না? এখানে কিন্তু আবার এই জিনিসটা চেঞ্জ করা যায়। আমি হচ্ছে চেঞ্জ করে আসলে এই জিনিসটা দেখতে পারি যে আমার জন্য কোন থ্রেশহোল্ড এর পার্সেন্টেজ টা ঠিক আছে। ওকে? আমি জিনিসটা কমাইতে বাড়াতে পারি। এখন সমস্যা যেটা সেটা হচ্ছে আসলে এটা আমাদের ক্ষেত্রে পুরাপুরি অ্যাকুরেট হবে না। ওকে? এটা যদি এপ্লাই দিই তাহলে হচ্ছে জিনিসটা থ্রেশহোল্ড এ রিমেজ হয়ে যাবে। ওকে? সো বাট এটা আমাদের জন্য আসলে খাটবে না। সবার ক্ষেত্রে খাটবে না। সো ম্যানুয়ালি করাটাই হচ্ছে ভালো। টাইম হচ্ছে কম একটু বেশি লাগলেও আমাদের রেজাল্টটা হচ্ছে মোর অ্যাকুরেট হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে টেম ইমেজ। যদি হচ্ছে আমি এসইএম ইমেজ একটা এনালাইসিস করা দেখাই, যদি কারোর আ এসইএম ইমেজ লাগে। সেটা একটু বেশি জুমড ইমেজ সেটা। আচ্ছা, এই যে এটা একটা ইমেজ। এটা হচ্ছে সাপোজ একটা ফাইবার যদি হয়, আমি হচ্ছে কি করতে পারি? আবারও হচ্ছে সেইম কাজ। এই যে এখান থেকে হচ্ছে আমি জুম করে স্কেলটা সেট করে নিব। দেন এই পিক্সেলে হচ্ছে 100 মাইক্রোমিটার আমি এখানে দিয়ে দিব। তারপরে জাস্ট এই পার্টটুকু থেকে এই পার্টটুকুতে আমি কি করতে পারব? এটা স্ট্রেইট ফরওয়ার্ড কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে যে আমি একটা স্ট্রেইট লাইন ড্র করলেই জিনিসটা হয়ে যায়। এবং আমি একটা স্ট্রেইট লাইন সিলেক্ট করে কন্ট্রোল এম। আবার আরেকটা স্ট্রেইট লাইন সিলেক্ট করব। স্ট্রেইট লাইন সিলেক্ট করে কন্ট্রোল এম। ওকে? সো তারপরে হচ্ছে আমি যেটা করব, আমাদের সবসময় যেটা করা উচিত সেটা হচ্ছে একটা পার্টিকেল একটা স্যাম্পলের জন্য আমাদের যে ইমেজটা থাকবে, ইমেজটা থেকে বিভিন্ন পজিশনের বিভিন্ন ম্যাগনিফিকেশন থেকে এট লিস্ট ৫০ থেকে ১০০ বার হচ্ছে জিনিসটা মেজার করা। ওকে? তাহলে হচ্ছে আমরা আসলে কি করতে পারব? তাহলে হচ্ছে আমরা আউটলায়ার গুলাকে বাদ দিতে পারব। দেন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারব। সো পুরা জিনিসটা হচ্ছে আমাদের যখন আমাদের বিভিন্ন বাইরে থেকে স্যাম্পল আসে, আমাদেরকে হচ্ছে আসলে কি করা হয়? বিভিন্ন ম্যাগনিফিকেশন এর ইমেজ দেওয়া হয় একটা স্যাম্পলেরই। সো ম্যাগনিফিকেশন চেঞ্জ করে হচ্ছে আমরা একই স্যাম্পলের বেশ কয়েকবার ডাটা নিব এবং ১০০ টার মতন যদি সম্ভব হয় নেওয়া। যত বেশি নেওয়া হবে তত হচ্ছে ভালো। সো আচ্ছা, তো তারপর এই যে টেবিলটা, এই টেবিলটাকে হচ্ছে আমরা CSV ফরম্যাটে সেভ করতে পারব। তো CSV ফরম্যাটে সেভ করার পরে তারপর হচ্ছে এক্সেলে আমরা যেভাবে এনালাইসিস করার দরকার সেভাবে হচ্ছে আমরা করতে পারব। ওকে? সো এটা হচ্ছে গিয়ে মরফোলজিক্যাল এনালাইসিস। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা। সো ইমেজে হচ্ছে খুব একটা ইম্পোর্টেন্ট একটা টুল আমাদের ইউস করার জন্য। আচ্ছা, নেক্সট হচ্ছে XRD। XRD দিয়ে হচ্ছে আমরা আসলে কি করি? XRD দিয়ে আমাদের মেইন উদ্দেশ্য থাকে কোন একটা স্যাম্পলের মেটালিক বা সিরামিকস যা কিছুই হোক সেগুলার ক্রিস্টালিনিটি বের করা। ওকে? ক্রিস্টালিনিটি বের করা বা ক্রিস্টাল সাইজ বের করা। সো যেমন হচ্ছে এটা সিরামিকের একটা হচ্ছে একটু অ্যামরফাস একটা সিরামিকের XRD প্যাটার্ন। এখন আমাদেরকে যেটা জানতে হবে যে এই একটা এক্সআরই প্যাটার্ন থেকে আমাদের মেইন উদ্দেশ্য থাকে হচ্ছে ক্রিস্টালিনিটি বের করা। সো ক্রিস্টালিনিটি আমরা হচ্ছে আসলে কিভাবে বের করতে পারি? ক্রিস্টালিনিটি বের করার জন্য আমি হচ্ছে আরেকটা এক্সেল ফাইল দেখাচ্ছি। আচ্ছা, এখন ক্রিস্টালিনিটি বের করার জন্য আমার মেইন ফর্মুলা হচ্ছে আমি আমার যে গ্রাফটা আছে এই গ্রাফের টোটাল এরিয়াটা নিবো। মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ নিবো এবং এর সাথে হচ্ছে আমি যেই পিক গুলা হচ্ছে ক্রিস্টালাইন রিজিয়ন
নির্দেশ করবে। আমরা এক্সআরই প্যাটার্ন থেকে হচ্ছে যখন কোনো পিক পাই, ওই পিকগুলা হচ্ছে আসলে কি থাকে? ওই পিকগুলা হচ্ছে ক্রিস্টালিনিটি মিন করে। ক্রিস্টালাইন পিক মানে হচ্ছে ক্রিস্টালিনিটি বেশি। পিকগুলা যত শার্প থাকে, তত ক্রিস্টালিনিটি বেশি থাকে। ওকে? সো আমাদেরকে হচ্ছে আ এই যে একেকটা পিক আছে, পিকের ক্রিস্টালাইন পিক গুলার এরিয়া আমাদেরকে বের করতে হবে। এরপরে এটাকে ডিভাইড করতে হবে হচ্ছে টোটাল যে কার্ভ, হ্যাঁ, টোটাল কার্ভের হচ্ছে এরিয়া দিয়ে। তারপর হচ্ছে সেটা আমরা পার্সেন্টেজ নিব। এখন আমরা হচ্ছে একটা কার্ভের এরিয়া আন্ডার দ্য কার্ভ আসলে কিভাবে বের করতে পারি? এটা হচ্ছে আসলে বের করে ইন্টিগ্রেশন দিয়ে। ঠিক আছে? ইন্টিগ্রেশন দিয়ে বের করে। এটা আমরা আসলে জানি ইন্টিগ্রেশন দিয়ে জিনিসটা বের করে, কিন্তু আমরা এখানে ইন্টিগ্রেশন করতে পারছি না। কারণ ইন্টিগ্রেশন এর জন্য হচ্ছে আমাদের একটা ফর্মুলা দরকার যে এই গ্রাফের ফর্মুলাটা কি? সো আমরা একটু সিম্পলিফাইড মেথড কিভাবে করব? আমরা হচ্ছে একেকটা ছোট ট্রাপিজিয়াম নিব। ওকে? ছোট পুরা জিনিসটা হচ্ছে ছোট ট্রাপিজিয়াম নিব। ট্রাপিজিয়ামের সামেশনটাই হবে কি? আমার টোটাল এরিয়া। সো আমাকে ১ম এ আসলে কি বের করতে হবে? ১ম এ তাহলে বের করতে হবে হচ্ছে এই গ্রাফের টোটাল এরিয়াটা কত? ওকে? টোটাল এরিয়াটা যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে আমাকে এই একটা ফর্মুলা ইউস করতে হবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে আমি আ y এক্সিস y এক্সিস এর একটা পয়েন্ট প্লাস তার পরের পয়েন্ট দুটোকে হচ্ছে এভারেজ করব। এভারেজ করার পরে আমি হচ্ছে ২ টা মাইনাস করব। আচ্ছা, এক্সার্ট এর ক্ষেত্রে আমাদের মেইন থিওরিটা কি ছিল? আমাকে হচ্ছে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ নিতে হবে এবং আমি হচ্ছে এটাকে টোটাল এরিয়াটাকে বের করার পরে যতটুকু ক্রিস্টালাইন রিজিয়ন এর এরিয়া আছে সেটা বের করব। দেন আমি ক্রিস্টালাইন রিজিয়নটাকে হচ্ছে টোটাল এরিয়া দিয়ে ভাগ করব। ভাগ করে পার্সেন্টেজ নিব। এখন এরিয়াটা বের করব কিভাবে? যেমন আমার A আর B কলামে আমার থাকবে হচ্ছে আমাকে যে ডাটাটা দেওয়া হবে সেটা। আমি যদি A আর B টা প্লট করি তাহলে হচ্ছে আমি এই একটা কার্ভ পাবো। দেন আমাকে ১ম কাজ হবে টোটাল যে কার্ভটা আছে টোটাল কার্ভের এরিয়াটা বের করা। কিভাবে বের করব? আমি হচ্ছে জাস্ট এই ফর্মুলাটা এই কলামের মধ্যে এই কলাম B এবং কলাম A এর সাথে এপ্লাই করব। এপ্লাই করে হচ্ছে আমি একটা এরিয়া পেয়ে যাব। এপ্লাই করাটা এখানে মেইন থিওরিটা কি? আমি হচ্ছে একটা ট্রাপিজিয়ামের এরিয়া নিচ্ছি। ওকে? সো এটার ইয়াতে আমি আর যাচ্ছি না। এখানে হচ্ছে পুরাটাতেই হচ্ছে পুরা কলামই হচ্ছে এখানে সেম ফর্মুলা এপ্লাই করা হইলো। এপ্লাই করার পরে আমি হচ্ছে টোটাল এরিয়াটা যখন ক্যালকুলেট করব, তখন আমি লাস্ট পয়েন্টটা নিব না। যদি একদম নিচে চলে যাই, এই যে এই লাস্ট পয়েন্টটা আমি নিব না। কারণ লাস্ট পয়েন্টটা হচ্ছে নেগেটিভ চলে আসে। ওকে? সো লাস্ট পয়েন্টটা আমি বাদ দিব। সো ফর্মুলাটা হচ্ছে আবারও যদি বলি, y অ্যাক্সিস এর ২ টা পয়েন্টের এভারেজ ইনটু x অ্যাক্সিস এর ২ টা পয়েন্টের বিয়োগফল। ওকে? সো এভাবে করে আমি হচ্ছে ১ম এ টোটাল এরিয়াটা বের করলাম। এটা হচ্ছে টোটাল এরিয়া সামেশন। এরপরে আমি চাবো হচ্ছে আমার ক্রিস্টালাইন রিজিয়ন কতটুকু আছে সেই জিনিসটা বের করা। সো এখান থেকে আমি বুঝতে পারছি যে এই যে পিকটা, এই মেইন যে বড় পিকটা এটা অবশ্যই একটা ক্রিস্টালিনিটি নির্দেশ করে। এটা একটা পিক এবং এর সাথে হচ্ছে এখানেও পিক আছে। সো মেইনলি এই পিক আর এই পিকই হচ্ছে আমার ক্রিস্টালাইন এর জন্য পিক। ওকে? এখন আমি কি করলাম? ক্রিস্টালাইন এরিয়া বের করার জন্য আমি এই যে মেইন A আর B কলামের যে ডাটাগুলা ছিল, সেখান থেকে ক্রিস্টালাইন রিজিয়নের ডাটা পয়েন্টগুলা আমি আলাদা করে নিলাম। এক্স আর ওয়াই ভ্যালু গুলা। ওকে? এইটা হচ্ছে একটা পিকের ডাটা এই কলামে। আর এই কলামে হচ্ছে আরেকটা পিকের ডাটা। ওকে? এবং এটা হচ্ছে জাস্ট A আর B কলাম থেকে কপি করা। তারপরে আমি কি করলাম? এই কলামে এই রিজিয়নের জন্য আমি হচ্ছে আবারও এই ফর্মুলাটা এপ্লাই করলাম। একই ফর্মুলা। এবং আবার এই রিজিয়নের জন্য হচ্ছে একই ফর্মুলা এপ্লাই করলাম। সো আমার হচ্ছে এখন ২ টা এরিয়া চলে আসলো। আমি হচ্ছে ২ টার এরিয়া সামেশন করার পরে টোটাল ক্রিস্টালাইন যে এরিয়াটা সেই জিনিসটা আমার হাতে চলে আসলো। হাতে চলে আসার পরে আমি এখন কি করব? এই ক্রিস্টালাইন রিজিয়নের এরিয়াটাকে হচ্ছে টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করে 100 দিয়ে মাল্টিপ্লাই করব। সো আমি এখানে পাচ্ছি ক্রিস্টালিনিটি 24%। এখন এই রেজাল্টটা কি ঠিক আছে নাকি ঠিক নাই? এটা কিভাবে বুঝবো? এইচ আর আই টা কিভাবে পাইলাম? এইচ আর আই ডেটাগুলি? এইচ আর আই এর ডেটাগুলা হচ্ছে এ আর বি থেকে কপি করা। আমি হচ্ছে এখন কিভাবে বুঝলাম? যেমন 15.92, যেমন এই যে এখান থেকে শুরু হইছে বা এই যে এই পয়েন্টটা মেবি 15 পয়েন্ট, হ্যাঁ, এই যে আমি হচ্ছে এই পয়েন্টটা নিছি এখান থেকে।
এটা একটা অ্যাপ্রক্সিমেশন যে এই পিকটা শুরু হয়েছে কোথা থেকে, এই পিকটা শুরু হয়েছে এখান থেকে শুরু করে মোটামুটি এই পর্যন্ত শেষ হয়েছে। সো এই যে 15 থেকে 18 পর্যন্ত এক্স অ্যাক্সিসের যে ভ্যালুগুলা আমি হচ্ছে মেইন কলাম থেকে আইডেন্টিফাই করলাম 15 আর 18 এর, 15 থেকে 18, দেন এটাকে কপি করে আমি হচ্ছে এখানে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা। এখন এখানে একটা জিনিস, এখানে দুইটা ফর্মুলা দুইটা অ্যাপ্লাই না করলেও হয়, কারণ হচ্ছে অ্যাপ্লাই করেই কিন্তু হচ্ছে আমি আসলে এই ডাটাগুলো পেয়ে গেছিলাম এখানে, তাই না? যেমন হচ্ছে আমি যদি ডাটাগুলো একটু মিলাই, এই যে 15 পয়েন্ট সামথিং 92, এটা হচ্ছে 6.37, আর এটাও হচ্ছে 6.37। সো এটা কিন্তু এখানে ফর্মুলা অ্যাপ্লাই না করলেও হয়, এটাও আমি জাস্ট কপি করে নিয়ে আসতে পারি। বা আমি যদি আরো চাই যে হচ্ছে আমি জাস্ট এই টোটাল এরিয়াটা বের করব, বের করার পরে এই এক্স অ্যাক্সিসের যে ভ্যালুটা আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এরিয়া গুলো জাস্ট সামেশন করব, তাহলেও কিন্তু হয়ে যায়, তাই না? আমি কাজটা আসলে 3 বার করলাম। প্রথমবার এটা মানে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা সেই জিনিসটা বোঝার জন্য হচ্ছে আমি 3 বার আলাদা আলাদা করে করছিলাম। বাট এখন যদি আমি করতে যাই, আমি কি করব? আমি হচ্ছে এই ফর্মুলাটা জাস্ট একবারই অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এই কলাম থেকেই হচ্ছে আমি সামেশন করে নিব। এটা হচ্ছে টাইম টাইম সেভ হবে এভাবে। বুঝতে পারছো এটা পারি? পারছি। সো এখন আমি কিভাবে বুঝলাম যে আমার রেজাল্টটা কি ঠিক আছে নাকি নাই? আমি হচ্ছে এই গ্রাফটা দেখে বুঝতে পারছি যে আমার এই স্যাম্পলটা হচ্ছে একটা অ্যামরফাস স্যাম্পল। এখানে ক্রিস্টালিনিটি কম হওয়ার কথা, কারণ যদি ক্রিস্টালিনিটি বেশি হয় তাহলে পিক গুলো হচ্ছে অনেক শার্প হয়। এখানে পিক গুলো কিন্তু শার্প না, পিক গুলো হচ্ছে একটা স্ট্রেইট লাইনের মতন হওয়ার কথা। ঠিক আছে, যেহেতু হচ্ছে এরকম না, সো আমি একটা বলতে পারতেছি যে আমার রেজাল্টটা কাছাকাছি হওয়ার কথা। তাহলে হচ্ছে আসলে আমাদের এক্সআরডি প্যাটার্নটা কিভাবে অ্যানালাইসিস করে। এখানে হচ্ছে এক্সআরডি প্যাটার্নের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন হচ্ছে এখান থেকে যদি আমরা দেখি যে এই যে স্যাম্পল গুলা, এগুলা কিন্তু পিক গুলা অনেক একটু শার্প। উপরের যে দুইটা স্যাম্পল, এটার পিক কিন্তু এত শার্প না, তাই না? কিন্তু নিচের গুলার পিক কিন্তু শার্প। সো এখান থেকে আসলে ন্যাচারালি কি বোঝা যায় যে নিচের যে স্যাম্পল দুইটা আছে ওই স্যাম্পল গুলার ক্রিস্টালিনিটি হচ্ছে উপরের স্যাম্পল গুলার তুলনায় বেশি। কনসেন্ট্রেটেড লাইন মানে কি, মানে অ্যামরফাস এরকম? হ্যাঁ, আমি যদি হচ্ছে একটা মানে আমি এক্সাম্পল দেখাই তাহলে তাহলে হচ্ছে এটা ভালো বোঝা যাবে। আচ্ছা, এই যে একটা স্যাম্পল যদি 100% ক্রিস্টালাইন হয় তাহলে ওইটার এক্সআরই প্যাটার্ন গুলো হবে হচ্ছে এরকম 100% বা 90%, 90% এর উপরে। এই পিক গুলো হচ্ছে একদম স্ট্রেট লাইন, একদম স্ট্রেট লাইন। যেমন হচ্ছে এটা একটা অ্যামরফাস স্যাম্পলের ক্রিস্টালাইনিটি মানে এক্সআরই প্যাটার্ন হয় হচ্ছে এরকম এলোমেলো, অনেক নয়েজি। এক ক্রিস্টালাইন স্যাম্পলের এক্সআরডি প্যাটার্ন কিন্তু এত নয়েজি হয় না। ক্রিস্টালিনিটি বা এক্সআরডি দিয়ে আসলে কি বুঝি আমরা? এক্সআরডি দিয়ে হচ্ছে একটা জিনিসের ক্রিস্টাল সাইজ কতটা রেগুলার, মানে হচ্ছে এখানে কতটা রেগুলারিটি আছে, যত সেই জিনিসটা হচ্ছে আমরা বুঝি। একটা একটা স্যাম্পলের মধ্যে বা ম্যাটেরিয়ালের মধ্যে যদি অনেক এলোমেলো জিনিস থাকে, এলোমেলো পলিমার চেইন থাকে বা পার্টিকেল গুলো অনেক এলোমেলো হয়, তখন ওইগুলার এক্সআরডি হচ্ছে প্যাটার্নটা এরকম এলোমেলো আসে। কেন? কারণ হচ্ছে এখানে কোনো রেগুলারিটি নাই। আর যখনই হচ্ছে ক্রিস্টালিনিটির মধ্যে বেশি হবে কখন? যখন হচ্ছে একটা রেগুলার প্যাটার্ন থাকে। ওকে, রেগুলার প্যাটার্ন থাকলে কিন্তু এরকম রেগুলার কার্ভও জেনারেট হবে। আর রেগুলার প্যাটার্ন না থাকলে এরকম নয়েজি কার্ভ জেনারেট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে এফটিআইআর। এফটিআইআর এর মেইন কাজ কি? হ্যাঁ, অনিম, এই যে হ্যাঁ, এক্সআরডি গ্রাফে ছিল যে 101 202, ওটা কি কিভাবে বের করছে? এটা হচ্ছে জাস্ট পেপারের রেফারেন্স থেকে। আচ্ছা। পেপারে হচ্ছে ওরা বলে দেয় যে এখানে কোন প্লেন বা কোন ডাটা বা কোন পিক হচ্ছে কোন প্লেন নির্দেশ করে। এটা ডিরেক্ট হচ্ছে পেপারগুলোতে, রেফারেন্স পেপারগুলোতে এটা লেখা থাকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে এফটিআইআর। এফটিআইআর এর আমাদের মেইন উদ্দেশ্য কি? এফটিআইআর থেকে আমি হচ্ছে কোন একটা কম্পাউন্ডের ফাংশনাল গ্রুপ বের করতে পারি। যেমন এখানে আসলে কি কি কেমিক্যাল গ্রুপ আছে সেই জিনিসটা বের করা। যেমন হচ্ছে আমি যদি এখানে একটা ডাটা দেখি যে একদম ৩৫০০ দিকে হচ্ছে ৩০৩৫ দিকে হচ্ছে হাইড্রক্সিল গ্রুপ থাকে। তারপরে হচ্ছে যখন হচ্ছে আমি ১৬০০ ১৭০০ ১৮০০ দিকে যাব তখন হচ্ছে
কার্বন ডাবল বন্ড অক্সিজেন বা কার্বনিল বন্ডটা থাকে, মাঝের দিকে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, আর একটু বেশিতে গিয়ে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে। সো এই জিনিসটা হচ্ছে এখানে থাকে। আর একদম শুরুর দিকে হচ্ছে কিছু ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন থাকে। এই রিজিয়ন গুলা আমরা হচ্ছে আসলে আমাদের টিপিক্যাল অ্যানালাইসিসের জন্য ইউজ করি না। ওকে, এখন এফটিআরটা আসলে কেন, এটা দিয়ে কি বুঝি আমরা? এফটিআর দিয়ে আমরা আমাদের ল্যাবের যে কোনো কাজের জন্য এফটিআর হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টুল। কেন? কারণ আমি হচ্ছে এক একটা কেমিক্যালের সাথে এক একটা কেমিক্যাল মিশাচ্ছি। এই মিক্স করার পরে আসলে এখানে বন্ড হচ্ছে নাকি, বা এখানে রিয়াকশন যেটা হওয়ার কথা সেই জিনিসটা হচ্ছে নাকি, ওই জিনিসটা আমি বুঝতে পারবো এফটিআইআর থেকে। ওকে, এফটিআইআর ছাড়া হচ্ছে আমি এই জিনিসটা বুঝতে পারবো না। এখন এটার আরো এফটিআর হচ্ছে সফিস্টিকেটেড টুল, ঠিক আছে, বাট এত না। কিন্তু আমাদের কাজের জন্য যেহেতু আমাদের ল্যাবে এফটিআইআর আছে, সো আমাদের জন্য এফটিআইআরটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারাইজেশন টুল। ওকে, আমি নিজে হচ্ছে যখনই কোনো জিনিস বানাইতাম, সো আমার জিনিসটা আসলে ঠিক মতন বানানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য হচ্ছে আমি প্রথমেই এফটিআই করব। ওকে, আচ্ছা। সো এফটিআইটা হচ্ছে উম, যেমন হচ্ছে এখানে একটা এফটিআর এর প্যাটার্ন হচ্ছে, আমি যদি এখানে দেখি 4টা স্যাম্পলের প্যাটার্ন হচ্ছে এখানে দেওয়া আছে। আমি হচ্ছে যা থেকে রেফারেন্স থেকে হচ্ছে আমি দেখলাম যে এখানে কোন পিকটা আসলে কি ধরনের জিনিস নির্দেশ করতে পারে। এটা কার্বনেটের পিক, এটা ফসফেটের পিক। ওকে, তো এই জিনিসটা হচ্ছে আমি আমাদের রেফারেন্স পেপার থেকে এই জিনিসটা বলবো। এখন এখানে হচ্ছে আমাদের কিছু চেঞ্জেস আসতে পারে, কয়েক রকমের চেঞ্জ হতে পারে। কি কি চেঞ্জ হতে পারে? এক হচ্ছে আমার এখানে পিকের ইন্টেন্সিটিটা বাড়তে পারে বা কমতে পারে। 2 নাম্বার হচ্ছে সাপোজ আমাদের পেপারে, কোন একটা পেপারে বলা আছে যে এই পিকটা 1700 আসার কথা, কিন্তু আমি দেখলাম আমার স্যাম্পলে এই পিকটা 1700 না এসে 1720 আসলো বা 1680 আসলো। এই যে মাইনিউট যে শিফট গুলা, এই শিফটও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, সো যখনই হচ্ছে রেফারেন্স থেকে কোনো পিকের একটা শিফট হচ্ছে, তখন আমার মাথায় এই জিনিসটা আসতে হবে যে ওকে, নিশ্চয়ই ওই পেপারে এমন কিছু ছিল না যেটা আমার কাজের মধ্যে আছে, এই কারণে এখানে একটা শিফট হইলো। ওকে, নর্মালি শিফটিং গুলো হবে হচ্ছে যদি মানে ভাইব্রেশন বেশি বা কম হয়, বা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন বেশি বা কম হয়, কিন্তু ওই লেভেলের এক্সপ্লেনেশন হচ্ছে আসলে আমাদের দিতে হয় না। আমাদেরকে দিতে হয় হচ্ছে আমরা বলবো যে এখানে এই রিয়াকশনটা হয়েছে, যে রিয়াকশনটা আসলে হওয়ার কথা, এবং ওই রিয়াকশনটা হওয়ার কারণে আমাদের পিকে কোনো চেঞ্জ হইলো কিনা। ওকে, এই পিক শিফট হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে নতুন কোনো পিক আমার এখানে চলে আসলো কিনা। নতুন কোনো পিক আসতেই পারে, কারণ হচ্ছে আমরা একটার সাথে একটা জিনিস মিশাই, যে জিনিসটা আগে কোনো কাজে হয়তোবা করে নাই। সো নতুন কোনো পিক আসলো কিনা, সেই পিকটা হচ্ছে কেন আসতে পারে সেই জিনিসটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। পিকের ইন্টেন্সিটিটা একটু কম ইম্পর্টেন্ট। যদি পিকের ইন্টেন্সিটির কথা আমাদের কোনো রেফারেন্স পেপারে বলা থাকে, তাহলে হচ্ছে আমরা সিমিলার কথা হচ্ছে বলতে পারি। ওকে, বাট যদি বলা না থাকে সেটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। কিন্তু আমাদেরকে প্লট করে দেখতে হবে যে এখানে কোন কোন পিক গুলো আসলে ডিটেক্ট করার মতো। ওকে, এবং আমরা অনেক সময় দেখবো যে যেমন হচ্ছে এই যে এখানে এই যে ফসফেটের পিকটা এই স্যাম্পলে প্রমিনেন্ট বোঝা যাচ্ছে, এই স্যাম্পলে ফসফেটের পিকটা বোঝা মানে আমি এটাকে কি পিক ধরবো নাকি ধরবো না, এটা হচ্ছে আমাদের মধ্যে একটা কনফিউশন আসে। এখানে একটা চেঞ্জ আছে, এখন আমি এটাকে কি পিক ধরবো নাকি পিক ধরবো না। যদি আমার অন্য স্যাম্পলে এই জিনিসটা একটা পিক থাকে এবং এখানে পিক যদি আসার কথা হয়, তাহলে আমি এটাকে পিক ধরবো, নাহলে পিক ধরবো না। এই তারপরে এই যে ছোট ছোট এই জিনিসটাকে কিন্তু আমি পিক ধরবো, তাই না? এখানে একটা চেঞ্জ আছে। সো এটা হচ্ছে আমরা অবশ্যই একটা ক্যারেক্টারাইজেশনের ইম্পর্টেন্ট একটা পিক। কিন্তু এখানে এই পিকটা কিন্তু এত প্রমিনেন্ট না, ফসফেটের পিকটা, তাই না? বাট তাও কি আমি এটা ধরবো নাকি ধরবো না? তাও কিন্তু আমার এখানে জিনিসটা ধরতে হবে। কেন? কারণ এখানে যেরকম 2টা পিক আসার কথা, এখানে কিন্তু 2টা পিক দেখা যাচ্ছে, এটা একটা পিক, এখানে একটা পিক, বাট এত প্রমিনেন্ট না। আচ্ছা, এখন এফটিআর যেহেতু হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখন এফটিআর হচ্ছে কিভাবে ড্র করে সেটা কি দেখানোর দরকার আছে? বললে হচ্ছে আমি সেই জিনিসটাকে দেখাতে পারি, নাকি হচ্ছে আমরা এটা পারবো? এফটিআর ড্র করাটা সোজা আছে, আমি হচ্ছে জাস্ট কুইকলি এটা দেখাই দিই একটু। এটা এমনিতে খুবই সহজ এফটিআর। আমি যদি হচ্ছে একটু বের করি,
আচ্ছা, আমাকে হচ্ছে যখন আমি FTR ড্র করব, তখন হচ্ছে আমি অবশ্যই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দিয়ে প্লট করার পরে আমাকে এই পিকটাকে রিভার্স করতে হবে। ওকে, FTR দিয়ে যখন FTR হচ্ছে অলওয়েজ উল্টা ড্র করা হয়, যে ভ্যালুজ ইন রিভার্স অর্ডার। ওকে, এটা যেহেতু ওয়েভ নাম্বার 1/সেন্টিমিটার, এটা হচ্ছে ইউনিট। সো এটা ড্র করার সময় আমি হচ্ছে বেশি থেকে কমের দিকে যাব। ওকে, প্রথমবার প্লট করার পরই হচ্ছে আমাকে এক্স অ্যাক্সিসটা ঘুরাই ফেলতে হবে। তারপরে আমাকে ওয়াই অ্যাক্সিসটা ডিলিট করে দিতে হবে, কারণ আমরা হচ্ছে একটা প্লটের উপরে আরেকটা প্লট করব, মানে হচ্ছে মাঝখানে কিছু গ্যাপ থাকবে। এই গ্যাপটা আমি কিভাবে দিব? এই গ্যাপটা দিব হচ্ছে প্লাস মাইনাস করে। ওকে, আমি হচ্ছে সাপোজ এই পিকের ওয়াই অ্যাক্সিসের যে ভ্যালুটা, এটা ওয়াই অ্যাক্সিসের ভ্যালু, এই ভ্যালুটাকে হচ্ছে আমি প্লাস মাইনাস করবো বা মাল্টিপ্লাই করতে পারি। ওকে, মাল্টিপ্লাই করে করে আমাকে যেহেতু একসাথে একটা প্লটে আসলে অনেকগুলা, একটা গ্রাফে অনেকগুলা প্লট করতে হবে, অনেকগুলা লাইন প্লট করতে হবে। তো আমি হচ্ছে সবগুলা তো স্ট্যাক করে ড্র করতে পারবো না। আমাকে হচ্ছে একটা ড্র করে তার উপর আরেকটা, তার উপর আরেকটা, সেভাবে করে দিতে হবে। সো সেই জিনিসটা আমি কিভাবে করব? সেই জিনিসটা করব হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাকে হচ্ছে প্লাস মাইনাস করব বা হচ্ছে মাল্টিপ্লাই করতে পারি। এখন এটা হচ্ছে আসলে এক্স্যাক্টলি কোনো সিস্টেম নাই যে আসলে কতটুকু অ্যাড করলে বা কতটুকু মাইনাস করলে হচ্ছে এই জিনিসটা হয়। এটা হচ্ছে করতে করতে যেভাবে করে করলে সুন্দর হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের করতে হবে। ওকে, তারপরে হচ্ছে আমাকে জাস্ট বিভিন্নভাবে দেখাইতে হবে যে পিক গুলা আমি হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে আইডেন্টিফাই করতে পারি, লাইন টেনে হচ্ছে দেখাইতে পারি যে কোন পিকের কোন পিক দিয়ে হচ্ছে আমরা কি জিনিস ইন্ডিকেট করতেছি। আচ্ছা। আচ্ছা, সো তারপর হচ্ছে থার্মাল প্রপার্টির মধ্যে আছে হচ্ছে টিজিএ আর ডিএসসি। টিজিএ ডিএসসি এর মধ্যে আমরা যখনই কোনো সিরামিক নিয়ে কাজ করি বা হচ্ছে মেটাল বা সিরামিক এগুলো নিয়ে যদি আমরা কাজ করি, তখন হচ্ছে আমাদের থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিস টিজিএ টা বেশি দরকার। আর পলিমার নিয়ে কাজ করার জন্য হচ্ছে ডিএসসি টা বেশি দরকার। ওকে, এখন এখান থেকে আমরা আসলে কি পাই? আমরা হচ্ছে মেল্টিং পয়েন্ট পাবো টিএম, আর হচ্ছে গ্লাস ট্রানজিশন পয়েন্ট পাবো টিজি। এই ২ টা জিনিস হচ্ছে আমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট। টিজি আর হচ্ছে টিএম। আচ্ছা, এখন টিজিএ কার্ভটা হচ্ছে এনালাইসিস করা সবচেয়ে সহজ। আমরা হচ্ছে টিজিএ তে কি করি? টিজিএ তে হচ্ছে আমাদের স্যাম্পলটাকে খুবই হাই একটা টেম্পারেচারে হিট করি। এবং আমরা দেখতে চাই হচ্ছে যে অক্সিডেটিভ ডিগ্রেডেশন টা হয় কিনা। মানে হচ্ছে টেম্পারেচারের কারণে আমাদের স্যাম্পলটা আস্তে, আস্তে ভাঙে কিনা। সোজা বাংলা ভাষায় যে কথা। অনেক আম স্ক্রিন কিন্তু এখন এফটিআর এক্সেল এ আছে। আচ্ছা, দাঁড়াও। হুম, এখন এখন টিজিএ ঠিক হয়েছে। হ্যাঁ, টিজিএ কার্ভ। একটা টিজিএ কার্ভ হচ্ছে এরকম থাকে দেখতে। আমরা এখানে কি করি? আমরা হচ্ছে একটা হাই টেম্পারেচার থেকে আমাদের স্যাম্পলটাকে হচ্ছে একটা হাই টেম্পারেচারে হিট করি। ওকে? সো হিট করার পরে আমরা হচ্ছে দেখি যে এখানে মাসের চেঞ্জটা কিরকম হয়। তো এই জিনিসটা বুঝার জন্য আমরা এটা আসলে খুবই সহজ এনালাইসিস করা। আমরা জাস্ট কি করব? আমরা হচ্ছে আমাদের যে গ্রাফটা দিবে সেই গ্রাফটা প্লট করার পরে এরকম একটা গ্রাফ পাবো, এবং ইনিশিয়াল যে ভ্যালুটা সেই ভ্যালুটা হচ্ছে 100%। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে মাসের ভ্যালু। ওকে, যতটুকু মাসই থাকুক না কেন ইনিশিয়াল ভ্যালুটা হচ্ছে 100%। দেন আমরা দেখব হচ্ছে যে কিছু, কিছু একটা নির্দিষ্ট টেম্পারেচার এর পরে গিয়ে একটা হিউজ ড্রপ হয়। 10%, 15%, 20% এর মতন মাসের একটা ড্রপ হয় পার্সেন্টেজের। এখন এই ড্রপটা কেন হয়? সেই জিনিসটা হচ্ছে আমাদের পেপারে লেখা থাকবে। ওকে? কোনটা হইতে পারে হচ্ছে যে এখানে ওয়াটার বের হয়ে গেছে, বা কোনটাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে এরকম। কোনটাতে হচ্ছে নতুন করে কিছু ফর্ম করলো। এই চেঞ্জ গুলো হচ্ছে আমাদেরকে বলতে হবে। সো এটা এনালাইসিস করা হচ্ছে আসলে খুবই সহজ। হ্যাঁ, একটু আগে মাসের ব্যাপারটা আরেকবার বলা যাবে? মাসের বিষয়টা হচ্ছে মাস কোন এক্সিসে? মাস হচ্ছে ওয়াই অ্যাক্সিস এ, আর এক্স অ্যাক্সিস এ হচ্ছে টেম্পারেচার। এটা থেকে আমি কি বুঝতে পারি? এটা থেকে আমি বুঝতে পারবো, এখান থেকে আসলে থার্মাল স্টেবিলিটি বুঝতে পারবো। ওকে? মানে টিজিএ হচ্ছে কি? মানে মানে হচ্ছে আমার স্যাম্পলটা কতটুকু হিট সহ্য করতে পারে। আচ্ছা, কখন বুঝবো যে হিট সহ্য করতে পারতেছে না? বুঝবো হচ্ছে যদি আমি দেখি যে অনেক র‍্যাপিডলি হচ্ছে এটার মাস চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মাস ড্রপ করতেছে, এবং একসময় যদি হচ্ছে এটা 0 র কাছাকাছি চলে আসে।
যেমন এই যে নেগেটিভ পজিটিভ মাস কি কমার কথা না, নেগেটিভ কেন আসবে? মানে হচ্ছে গিয়ে শেষটা হচ্ছে আদিটার চেয়ে কমে গেছে, এই জন্য হচ্ছে এটা বুঝতে ওটা পারছি। ও এটা এখানে দিছে মাস চেঞ্জ -12.28%। সে হচ্ছে হয়তোবা 2.2 টাকে হচ্ছে 0.2 থেকে 0.1 বিয়োগ করছে। মানে নিচের থেকে হুম হুম এর জন্য এটা দিছে। এটা কোনো একটা বিষয় না। রেসিডুয়াল মাস মানে কি এটা আছে 39.7% হচ্ছে বাকি আছে। এই যে 995 মানে 1000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করার পরেও হচ্ছে এই পরিমাণ মাস রয়ে গেছে। আচ্ছা, এই গ্রাফ থেকে কি বুঝতে পারবো যে কত ডিগ্রিতে হচ্ছে এই জিনিসটা সহ্য করতে পারে, হাইয়েস্ট কত লিমিট পর্যন্ত? এটা কিন্তু বোঝা যাবে না। কারণ হচ্ছে আমি তো চাইলে হচ্ছে এই জিনিসটাকে আরো 1000, 1500, 2000 ডিগ্রি পর্যন্ত করতে পারতাম। কিন্তু মাছ তো সব জিরো হয়ে গেছে, তার মানে তো ক্ষতিকর না? যেমন 750 ডিগ্রি তো হচ্ছে গিয়ে মোটামুটি মাছ প্রায় জিরো, মানে খুবই কম। জিরো না, মানে হচ্ছে 40-এর নিচে, মানে অর্ধেকের চেয়ে কম হয়ে গেছে। আর আমি কি অর্ধেক পর্যন্তকে ধরে নিবো যে এটা মানে আমি কিন্তু এখান থেকে কোনো ক্রিটিক্যাল কমেন্ট আমি কিন্তু এখান থেকে কোনো কমেন্ট করব না যে আমার স্যাম্পলটা থার্মালি স্টেবল নাকি আনস্টেবল। মানে আমি এরকম হচ্ছে কোনো তাহলে এই গ্রাফ থেকে কি ডিসিশন নিতে পারবো, মানে আমি এটা থেকে? না, তোমাকে এই গ্রাফটা হচ্ছে ডিসিশন নেওয়ার গ্রাফ না। ঠিক আছে? হুম, এই গ্রাফটা হচ্ছে জাস্ট এই জিনিসটা বলার গ্রাফ যে টেম্পারেচার ইনক্রিজ এর সাথে, সাথে আমার স্যাম্পলটা কি চেঞ্জ হয়, মাসের কি চেঞ্জ হয়। শুধুমাত্র এটুকু পর্যন্ত আমি হচ্ছে এখান থেকে বলতে পারবো। হুম, TGA টা এজন্যই কিন্তু আমরা কিন্তু খুব বেশি একটা ইউজ করি না। জি। শুধুমাত্র সিরামিকের ক্ষেত্রে এই জিনিসটা একটু ইউজ করে। কারণ সিরামিক বা হচ্ছে মেটাল যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো কিন্তু অনেক হাই টেম্পারেচার নিতে পারে। কিন্তু আমাদের পলিমার বা হচ্ছে প্লাস্টিক সেগুলো কিন্তু এত হাই টেম্পারেচার নিতে পারে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে এসটি আর টিজে তো এক না, তাই না? এসটি না, তে STA তে আসতেছি আমি। আচ্ছা আচ্ছা, বুঝছি। আমি ভাবছি এসটি আর টিজে এক। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে একটা আমরা যে স্যাম্পলে করছিলাম আমাদের হচ্ছে যে হাইড্রক্সি অ্যাপাটাইটের একটা TGA কার্ভ। তো এখান থেকে আমি হচ্ছে আসলে দেখতেছি যে আমি যখন 900 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি হিট করলাম, আমার স্যাম্পলের ওয়েট কিন্তু অলমোস্ট 75% এর মানে বেশি আছে আসলে। ৯০০ ডিগ্রি পর্যন্ত, তাই না? আচ্ছা, এখানে লেজেন্ডটা হচ্ছে আসলে চেঞ্জ হয় নাই। যাই হোক, বিষয় না। আ তো এই স্যাম্পল আর এটার মধ্যে আমি আসলে যদি ডিফারেন্স বের করতে চাই, আমি কিন্তু আমাদের এই স্যাম্পলটাকে বলব যে এটা হচ্ছে থার্মালি বেশি স্টেবল। কারণ এখানে ৯০০ ডিগ্রি পর্যন্ত কিন্তু সে প্রায় 80% পর্যন্ত মাছ ধরে রাখতে পারছে। বাট এই ধরো এই স্যাম্পলটা, এই যে এক্সাম্পলটা এটা কিন্তু পারে নাই। তাই না? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, আরেকবার একটু। আমি যেটা এক্সাম্পল দিয়ে বললাম আরকি যে এই স্যাম্পলটার ক্ষেত্রে আমাদের এখানে ৪ টা স্যাম্পল আছে। এই স্যাম্পল গুলাতে কি হয়? এই স্যাম্পল গুলাতে হচ্ছে 100% ৯০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করার পরেও ওয়েট এর পার্সেন্টেজটা কিন্তু হ্যাঁ, বেশি লস হয়নি। বেশি লস হয় নাই। হুম, তাই না? জি। আচ্ছা, এখানে হচ্ছে ওয়েট লস দেওয়া আছে। এটা হচ্ছে আসলে ওয়েট লস না। দাঁড়াও। এই যে এখানে এটা কিন্তু ওয়েট লস না। এটা হচ্ছে ওয়েট পার্সেন্ট। মানে মাস আরকি। আমি যদি এটা মাস বলি। ঠিক আছে? এটা মোর অ্যাকুরেট। আচ্ছা, আমাদের পলিমার নিয়ে যেহেতু হচ্ছে আমাদের এখানে বেশি কাজ করা হয়। সো আমাদের জন্য বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে এই DSC কার্ভটা বুঝা। DSC কার্ভে হচ্ছে আমরা টেম্পারেচার দেই। আমাদের একটা স্যাম্পলে টেম্পারেচার দেই এবং টেম্পারেচার দেওয়ার পরে এই পলিমার চেইন এর উপর আসলে কি ইফেক্ট হয় সেই জিনিসটা বের করি। ওকে? তো এখান থেকে আসলে ইম্পোর্টেন্ট পার্ট কি আছে? এখান থেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার আর হচ্ছে মেল্টিং টেম্পারেচার। ওকে? সো গ্লাস ট্রানজিশন আর মেল্টিং টেম্পারেচার বাকিগুলা হচ্ছে আমাদের জন্য আমরা আসলে এভয়েড করতে পারি। কারণ আমি এতদিন পর্যন্ত যা দেখছি যে এই পিক গুলা আসে না। ওকে? TG আর TM হচ্ছে বেশি আসে। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে গ্লাস ট্রানজিশন, TG, পলিমার চেইন এর গ্লাস ট্রানজিশন। এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? এটা দিয়ে আমরা বুঝবো হচ্ছে একটা পলিমার চেইন। আচ্ছা, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার দিয়ে কি বুঝি? যখন হচ্ছে আমার একটা পলিমার লো টেম্পারেচার এ থাকে, তখন ওই পলিমারটা হচ্ছে একটা গ্লাসি স্টেজে থাকে। গ্লাসের মতন। গ্লাসের মতন মানে কি? পলিমার চেইন গুলা মুভ করতে পারে না। তাই না? আর যখন হচ্ছে টেম্পারেচার আমি বাড়াতে থাকি, তখন পলিমার চেইন গুলা আস্তে, আস্তে কি হয়? মুভ করা শুরু করতে থাকে। এমন একটা পয়েন্ট আসে যখন হচ্ছে পলিমার চেইন গুলা মুভ করতে, করতে গ্লাস থেকে রাবারের মতন হয়ে যায়।
ওই জিনিসটাকে আমরা বলি হচ্ছে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, টিজি। ওকে? সো এই জিনিসটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট কেন? ইম্পোর্টেন্ট হচ্ছে একটা পলিমার চেইনের মধ্যে মানে যত বেশি বন্ড থাকে তার মুভ করাটা হলে তত কঠিন হয়। তাই না? জি ভাইয়া, সো রেস্ট্রিক্টেড। হ্যাঁ, রেস্ট্রিক্টেড হয়। সো আমরা হচ্ছে আসলে কেমিক্যাল বন্ডের প্রপার্টি গুলা হচ্ছে আমরা এই গ্লাস ট্রানজিশন টেম্পারেচার থেকে বুঝতে পারি অনেক কিছু। ঠিক আছে? এই কারণে হচ্ছে আসলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচারটা জরুরি। দ্যাট মিনস ইভেন হচ্ছে মেল্টিং টেম্পারেচারটার ক্ষেত্রেও সেইম, যে হচ্ছে মেল্টিং টেম্পারেচারটাও ডিপেন্ড করবে আমাদের পলিমারের আসলে এই চেইনে ইন্টার চেইন কি বন্ড আছে বা কি হাইড্রোজেন বন্ড আছে নাকি বা হচ্ছে অন্যান্য কি বন্ড থাকতে পারে। সো ওই কেমিস্ট্রি এনালাইসিসটা হচ্ছে আমরা আসলে ডিএসি কার্ভ থেকে করতে পারবো। এবং আমরা হচ্ছে এই ডিএসি এবং মেকানিক্যাল প্রপার্টি এই ২ টা জিনিস হচ্ছে আমরা আসলে কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? যে হচ্ছে এই ২ টা জিনিস কি আসলে সিমিলার রেজাল্ট দিচ্ছে কিনা। যদি সিমিলার রেজাল্ট না দেয়, তাহলে এখানে অন্য কোনো কেমিস্ট্রির অন্য কোনো কিছু আছে কিনা যেটা আমি মিস করতেছি। ওকে? সিমিলার রেজাল্ট অনেক সময় দিবে না। এবং যদি না দেয় তার মানে এই না যে হচ্ছে কোনো একটা রেজাল্ট ভুল। তার মানে হচ্ছে যে এখানে চিন্তা করার আরো জিনিস আছে। ওকে? যেমন হচ্ছে একটা পিভিএ স্যাম্পল গুলার ডিএসসি কার্ভ হচ্ছে এরকম হয়। সো এখান থেকে আমরা আসলে কি দেখবো? এই যে ছোট যে পিক, ১ম এ যে পিকটা সেটা হচ্ছে আমাদের গ্লাস ট্রানজিশন টেম্পারেচার পিক, পরেরটা হচ্ছে মেল্টিং টেম্পারেচার। এখন আমরা হচ্ছে আসলে আমাদের ল্যাবে যেই ক্যারেক্টারাইজেশনটা করি সেটা হচ্ছে এসটিএ, সাইমালটেনিয়াস থার্মাল অ্যানালাইসিস। এসটিএ তে আমরা সিঙ্গাপুরে যখন স্যাম্পল পাঠাই, আমরা হচ্ছে এসটিএ দিয়ে আসলে একই সাথে টিজিএ এবং ডিএসসি করি। ওরা যখন আমাদেরকে রেজাল্টটা দেয়, ওরা আমাদেরকে একটা ফাইলের মধ্যে টিএসসি গ্রাফে ডেটাও দেয়, আবার হচ্ছে ডিএসসি কার্ভের ডেটাও দেয়। ওকে? সো এই ২ টা ডেটা যখন আমাদেরকে দেয়, তখন হচ্ছে আমাদের একটা টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে আসলে ২ টা ক্যারেক্টারাইজেশন এর রেজাল্ট পেয়ে যাই। সো এটা আমাদের জন্য একটা ইম্পোর্টেন্ট পার্ট, এসটিএ। তারপর হচ্ছে ইউভি স্পেকট্রোস্কোপি নিয়ে হচ্ছে আসলে এখন বলার কিছু নাই। কারণ মোটামুটি সবাই এই জিনিসটা নিয়ে কাজ করে এবং এটার প্লট কিভাবে করে সেটা আমরা জানি। আমরা হচ্ছে টাইমের রেসপেক্টে হচ্ছে রিলিজ পার্সেন্টেজটা প্লট করি। তাই না? সো হচ্ছে আমাদের কাছে একটা স্ট্যান্ডার্ড কার্ভ থাকে। স্ট্যান্ডার্ড কার্ভের এগেইনস্ট এ হচ্ছে আমরা কম্পেয়ার করে রিলিজ পার্সেন্টেজটা বের করি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এখানে হচ্ছে আমার বেশ কয়েকটা, এখানে আমার মেইনলি ৩ টা স্যাম্পল আছে এবং ৩ টা স্যাম্পলের ক্ষেত্রে ৩ টা পিএইচ এ ওদের বিহেভিয়ার গুলা কিরকম সেই জিনিসটা হচ্ছে এখানে আমি প্লট করছি। আচ্ছা। তো আমার এখানে ১ম এ কি দরকার পড়ছে? ১ম এ দরকার ছিল হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কার্ভ। স্ট্যান্ডার্ড কার্ভ কি জিনিস? স্ট্যান্ডার্ড কার্ভ হচ্ছে, স্ক্রিন শেয়ার করি। স্ট্যান্ডার্ড কার্ভ হচ্ছে আমি যেই ড্রাগের রিলিজটা হচ্ছে আমি দেখতে চাচ্ছি, ওই ড্রাগের টিবিএস এ আমি বিভিন্ন কনসেনট্রেশনের অ্যাবজর্বেন্স ডেটা নিব। যেমন আমি হচ্ছে এখানে সিপ্রোফ্লক্সাসিনের স্ট্যান্ডার্ড কার্ভ আমি বানাইছি। সিপ্রোফ্লক্সাসিন স্ট্যান্ডার্ড কার্ভ বানানো হচ্ছে কঠিন আছে। কারণ এটা হচ্ছে ডিসলভ করাইতে হয় বেশ, আমি মেবি হচ্ছে আমি ১ সপ্তাহের মতন এটা স্টিরিং এ দেওয়া ছিল অ্যাসিটিক অ্যাসিডে। দেন যখন আমি দেখলাম যে হচ্ছে মোটামুটি এটা ডিসলভ হয়ে গেল, তখন আমি কি করলাম? ১ম এ একটা নির্দিষ্ট ওয়েটের বা নির্দিষ্ট কনসেনট্রেশনের সিপ্রোফ্লক্সাসিন আমি হচ্ছে দিলাম। দিয়ে সলিউশনটা বানালাম। বানানোর পরে আমি হচ্ছে আস্তে এখানে এড করলাম আরো সলভেন্ট এড করলাম। এটা ইচ্ছা আমার উপর। আমি হচ্ছে এখানে এড করতে পারি, সলভেন্ট এড করতে পারি বা হচ্ছে আমি আরো সলিউট এড করতে পারি কনসেন্ট্রেশন চেঞ্জ করার জন্য। যেমন এখানে আমি কি করলাম? ১ম এ হচ্ছে ১০ মাইক্রোগ্রামের জন্য অ্যাবজর্বেন্স পেলাম হচ্ছে 0.419, 20 র জন্য 0.84, 30 র জন্য 1.2, 40 র জন্য 1.5। মানে আমি যদি হচ্ছে ১০ থেকে 50 পর্যন্ত যাই, তাহলে আমার অ্যাবজর্বেন্স হচ্ছে ৫ গুণ বাড়ার কথা। ৫ গুণ মোটামুটি বাড়ছে। 0.41 থেকে ৫ গুণ হচ্ছে 1.9। ওকে? দেন আমি হচ্ছে এই ২ টা নিয়ে একটা গ্রাফ প্লট করব। এবং এখানে আমি ট্রেন্ড লাইন নিব। এই ট্রেন্ড লাইনটা হচ্ছে একটা স্ট্রেইট লাইন হইতে হবে এবং এটার R স্কয়ার এর ভ্যালু হইতে হবে হচ্ছে 0.99। ওকে? তাহলে হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড কার্ভ পেলাম। এটা কেন দরকার? এটা দরকার কারণ হচ্ছে আমি এখানে
একটা নির্দিষ্ট ওয়েট থেকে অ্যাবজর্বেন্স পেলাম এবং একটা ইকুয়েশন আসলো লাইনের, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আসলো y ইকুয়ালস টু mx প্লাস c। যখন আমি আননোন স্যাম্পলের টেস্ট করব তখন আমার হাতে কি আছে? আমার হাতে অ্যাবজর্বেন্স আছে। আমি দেখতে চাই এটার ওয়েটটা কত। সো আমি হচ্ছে এই ইকুয়েশনে বসাবো। ওকে, এই ইকুয়েশন এক্স এর ভ্যালু হচ্ছে অ্যাবজর্বেন্স। এই ইকুয়েশনে আমি যখন অ্যাবজর্বেন্সের ভ্যালুটা বসাবো তখন হচ্ছে ওই অ্যাবজর্বেন্সের জন্য কারেসপন্ডিং ওয়েট কত সেই জিনিসটা আমাকে বের করে দিবে এই ইকুয়েশন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভের কাজ। সো এখানে আর থেকে আর মানে কি? আর হচ্ছে তোমার এইটা কি স্ট্যান্ডার্ড, মানে এই যে ফিটিং ট্রেন্ড লাইনটা ফিটিং ইকুয়েশন। ফিটিং ইকুয়েশন, হ্যাঁ। এই যে হচ্ছে আর স্কয়ারের ভ্যালু কম হওয়া মানে কি? কম হওয়া মানে হচ্ছে যে এই জিনিসটা ফিট করে নাই সহজে, মানে হচ্ছে আমি জোর করে স্ট্রেট লাইন বানাইছি। ওকে, বাট জিনিসটা তো এরকম না। যেমন এখানে আচ্ছা, এই দেখো, জিনিসটা আমি জানতাম কিন্তু এটাকে যে নর্মাল কার্ভ বলে এটা জানতাম না। এটা ড্রাগের সাথে কি সম্পর্ক? মানে ড্রাগ ডেলিভারি যে করে ওয়েটটা আমাদের দরকার ওয়েট কেন? বের করার জন্য আমি অ্যাবজর্বেন্স থেকে যে ওয়েট বের করতেছি সেটা আসলে কতটুকু অ্যাকুরেট সেই জিনিসটা বোঝার জন্য। আচ্ছা আচ্ছা। জি। ঠিক আছে, যেমন হচ্ছে আমি 3টা পিএইচ এ হচ্ছে এটা করছি, পিএইচ 10, পিএইচ 1.2, পিআর পিবিএস। তো দেখো পিএইচ 10 এর ক্ষেত্রে 0.9995 এটার হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভটা কিন্তু খুবই ভালো, তাই না? পিএইচ 1.2 এটারও ভালো 0.999, পিবিএস এর এটাও ভালো 0.9975। সো এই স্ট্যান্ডার্ড কার্ভটা ইউজ করে আমি হচ্ছে ড্রাগ রিলিজ করলাম। আমার হচ্ছে একটা স্যাম্পল ওয়েট ছিল, বিভিন্ন টাইমে আমি হচ্ছে অ্যাবজর্বেন্স কতটুকু পাইছি সেই জিনিসটা এখানে লিখলাম। ওকে, তারপরে লিখার পরে আমি হচ্ছে ড্রাগের ওয়েটটা ক্যালকুলেট করলাম। কিভাবে? স্ট্যান্ডার্ড কার্ভের ইকুয়েশনটা ইউজ করে, স্ট্যান্ডার্ড ইকুয়েশন। তারপরে হচ্ছে ইনিশিয়াল ওয়েট থেকে মাইনাস করে আমি হচ্ছে কতটুকু রিলিজ পার্সেন্টেজটা হচ্ছে আমি বের করলাম। দেন আমি স্যার হচ্ছে রিলিজ পার্সেন্টেজটাকে আবার একটু বলবা, মানে ইনিশিয়াল ওয়েটটা কিভাবে বের করা হয়েছিল? ইনিশিয়াল ওয়েট তো হচ্ছে আমি ড্রাগের ইনিশিয়াল ওয়েট এখানে কত সেটা তো আমি জানি, হ্যাঁ। তাই না? মনে করে হচ্ছে আমি যদি ইলেকট্রোস্পিনিং করতেছি বা আমি কতটুকু দিচ্ছি সেই জিনিসটা আমি জানি যে এখানে ড্রাগটা কতটুকু আছে। তো অতটুকু ড্রাগের মধ্যে আসলে কি পরিমাণ রিলিজ হইলো সেই জিনিসটা আমি হচ্ছে বের করলাম ইয়া থেকে, ইকুয়েশনটা থেকে। তারপর হচ্ছে সেখান থেকে আমি রিলিজ পার্সেন্টেজ বের করছি, জাস্ট ডিভাইড করে। হুম, বুঝতে পারছো? তাহলে হচ্ছে ইনিশিয়াল থেকে যতটুকু রিলিজ মিডিয়ামে গেছে। হ্যাঁ, ওই পার্সেন্টেজটা হচ্ছে আমি ক্যালকুলেট করছি। আমার স্ট্যান্ডার্ড কার্ভটা দরকার ছিল কতটুকু ড্রাগ বের হইলো, মিডিয়ামে কতটুকু ড্রাগ রিলিজ হইলো সেই জিনিসটা বের করা। দেন আমার হচ্ছে ইনিশিয়াল ওয়েট থেকে হচ্ছে আমি কি করলাম, পার্সেন্টেজটা হিসাব করলাম। আমার কাছে 3টা স্যাম্পল ছিল, 3টা স্যাম্পলের ক্ষেত্রে সেম কাজটা করলাম। করার পরে হচ্ছে একটা গ্রাফ চলে আসলো। আসছে না কেন? আচ্ছা, যাই হোক। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ড্রাগ রিলিজের মেইন বিষয়টা। আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড কার্ভ বানাতে হবে যেটা কাজই করি না কেন। দেন আমি হচ্ছে একটা রিলিজের অ্যামাউন্ট পাবো, সেখান থেকে হচ্ছে রিলিজ পার্সেন্টেজ পাবো। তো এটা হচ্ছে গিয়ে মোটামুটি বেসিক যে ক্যারেক্টারাইজেশন টুলস যেগুলো যেগুলো আমাদের লাগে সেগুলোর একদম, এটা হচ্ছে কমন, এটা সবারই লাগে, সেটার বেসিক্স হচ্ছে এটা।